একটা তদন্ত সেরে মানিকের সঙ্গে বাড়ি ফিরছিল জয়ন্ত। হঠাৎ রাস্তার ধারে একখানা বাড়ির একতলায় জানালা থেকে আত্মপ্রকাশ করলে ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সুপরিচিত মুখখানি ও তার দোদুল্যমান ভুঁড়ি। বলি, ও জয়ন্ত, একবার এদিকে পদচালনা করবে কি? কিঞ্চিত সমস্যায় পড়ে গিয়েছি ভায়া, বাড়ির ভিতরে এসো। একতলার যে ঘরের ভেতরে তারা প্রবেশ করলে বোধহয় সেটা বৈঠকখানা। একটা গোল টেবিলের উপরে রয়েছে চায়ের পেয়ালা এবং টোস্ট ও এগপোচ প্রভৃতির পাত্র। জয়ন্ত বললে, ব্যাপার কি, এখানে বসে এত বেলায় প্রাতরাশ সারছেন যে? সুন্দরবাবু বললেন, এতক্ষণ ফুরসত হয়নি ভায়া, কিন্তু তোমরা জানোই তো চাটা না খেলে আমার বুদ্ধি খোলে না, তাই পাড়ার একটা দোকান থেকে কিঞ্চিত ভক্ষ আর পানীয় আনতে বাধ্য হয়েছি। তোমাদের জন্য আনাবো নাকি? নিশ্চয় নয়, একদিনে দুবার প্রাতরাশ আমাদের ধাতে সহ্য হয় না। তাহলে তোমরা বসে বসে শোনো আর আমি খেতে খেতে বলি। জয়ন্ত ও মানিক আসন গ্রহণ করলে পর সুন্দরবাবু বললেন, গৌরচন্দ্রিকা না করে খুব সংক্ষেপে এই ব্যাপারটা বলি শোনো। এসেছি এখানে একটা চুরির মামলায়, কিন্তু সন্দেহ হচ্ছে পিছনে অন্য কোনো রহস্যও থাকতে পারে। এই বাড়িখানার মালিক হচ্ছেন পরিতোষ রায়চৌধুরী, হরিপুরের জমিদার। বেশিরভাগ সময় মফস্বলে থাকেন, কাজের তাগিদে মাঝে মাঝে কলকাতায় আসেন। এবারে একখানা বাগান কেনবার জন্যে তার কলকাতায় আবির্ভাব হয়েছিল। বাগানখানা আজই কেনবার কথা, তাই কাল তিনি ব্যাংক থেকে 10,000 টাকার নোট আনিয়ে নিজের শোবার ঘরের আলমারির ভেতর রেখে দিয়েছিলেন। সেই টাকা চুরি গিয়েছে। কেমন করে তা কেউ জানে না। পরিতোষবাবু কি বলেন? তার কিছুই বলবার শক্তি নেই, কারণ কাল রাত্রেই তার মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু? আমারও মনে জেগেছে এই জিজ্ঞাসা, কিন্তু লাশের কোথাও সন্দেহজনক কোনো চিহ্নই নেই। পরিতোষবাবুর পারিবারিক চিকিৎসক হচ্ছেন বিখ্যাত ডাক্তার এস.এন. সিংহ। তাঁর মতে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার দরুন পরিতোষবাবুর মৃত্যু হয়েছে, কিন্তু কিছুকাল থেকেই বুকের অসুখে ভুগছিলেন। কাল সন্ধ্যাতেও তিনি নাকি বুকের ভিতরে অস্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। এ কথা আপনাকে কে বললে? মুরারিবাবু। তিনি কে? পরিতোষবাবুর প্রতিবেশী। তিনিও আগে ডাক্তারি করতেন, এখন ও ব্যবসা ছেড়ে দিয়েছেন। রাস্তার ওপারে সামনের ওই বাড়িখানায় তিনি থাকেন। সর্বশেষে তিনি কাল জীবিত অবস্থায় পরিতোষবাবুকে দেখে গিয়েছেন। মৃতদেহের সৎকার হয়েছে? না, পরিতোষবাবু এবারে একলাই কলকাতায় এসেছিলেন। হরিপুরে তার পরিবারবর্গের কাছে খবর পাঠানো হয়েছে, তারা এখনো এসে পৌঁছায়নি। আপনি সমস্যায় পড়েছেন বলছেন, কিন্তু আপনার সমস্যাটা কি? একই রাত্রে পরিতোষবাবুর মৃত্যু আর টাকা চুরি কি সন্দেহজনক নয়? অথচ মৃত্যুর জন্য সন্দেহ প্রকাশ করবার উপায় নেই, কারণ এস.এন. সিং এর মতো বিখ্যাত ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন। তা না হলে লাশ আমি মর্গে পাঠাতে বাধ্য হতুম। আচ্ছা, চুরির কথাই হোক, আলমারিতে 10,000 টাকার নোট আছে, এই খবর আর কেউ জানতো? সন্তোষবাবু জানতেন। তিনি পরিতোষবাবুর ম্যানেজার, এই বাড়িতেই থাকেন। টাকাটা তিনিই ব্যাংক থেকে তুলে এনেছিলেন। মুরারিবাবু কি বলেন? টাকার কথা তিনি নাকি কিছুই জানতেন না। এ বাড়িতে আর কে থাকে? 2 দারবান, 2 বেয়ারা, 1 পাচক। রাত্রে পরিতোষবাবুর শয়নগৃহের দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল? না। মৃতদেহটা আমি একবার দেখতে পারি কি? অনায়াসে, চলো। মাঝারি আকারের ঘর, একদিকে একটা আলমারি, টাকা ছিল তার ভিতরেই। একদিকে একখানা পালঙ্ক, রাস্তার ধারের জানলার সামনে একটি ছোট টেবিল ও একখানা চেয়ার, মেঝেতে কার্পেটের উপরে পাতা একটি ছোট বিছানা। মৃতদেহ ছিল তার উপরেই। পরিতোষবাবুর বয়স 50-এর কাছাকাছি, দোহারা চেহারা, পরনে কেবল গেঞ্জি ও কাপড়। মুখ দেখলে মনে হয় তিনি যেন ঘুমোচ্ছেন। জয়ন্ত বেশ খানিকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে মৃতদেহটা পরীক্ষা করল। তারপর পকেট থেকে একখানা আতশ কাঁচ বার করে মৃতদেহের বাম হাতের বুড়ো আঙুলের উপরে রেখে কি দেখতে লাগলো। তারপর ফিরে বলল, সুন্দরবাবু, এই ক্ষত চিহ্নটা আপনি কি দেখেছেন? সুন্দরবাবু বললেন, ক্ষত চিহ্ন? হ্যাঁ, অত্যন্ত ছোট একটা ক্ষত, প্রায় অকিঞ্চিতকর বললেই চলে। বিশেষভাবে না দেখলে চোখে পড়ে না। ভালো করে দেখে সুন্দরবাবু বললেন, ধ্যাৎ,
এ একটা তুচ্ছ ব্যাপার, এ নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত বললে, পরিতোষবাবুর ম্যানেজার সন্তোষবাবু আর তার প্রতিবেশী মুরারিবাবুকে আমি দু একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তারা দুজনে ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। দুজনেরই অত্যন্ত সাধারণ চেহারা, বর্ণনা করবার মতো কিছুই নেই। জয়ন্ত শুধলো, সন্তোষবাবু, পরিতোষবাবুর বাঁ হাতের বুড়ো আঙুলটা কেটে গিয়েছিল কেমন করে? সন্তোষবাবু বললেন, কাল সকালে পেন্সিল বাড়াতে গিয়ে কর্তার হাত সামান্য একটু ছড়ে যায়, মাত্র 2-1 ফোঁটা রক্ত পড়েছিল, কর্তা তা আমলেই আনেননি। মুরারিবাবু বললেন, এ বিষয়ে আমি আরো 2-একটা কথা বলতে পারি। কাল সন্ধেবেলায় আমার সঙ্গে দাবা খেলতে খেলতে পরিতোষবাবু বললেন, বুড়ো আঙুলটা একটু টনটন করছে। আমিও আগে ডাক্তারি করতুম, কোনো ক্ষতকেই অবহেলা করা উচিত নয় বলে আমি নিজের বাড়িতে গিয়ে লাইজলের শিশিটা নিয়ে আসি। তারপর খেলা শেষ হয়ে গেলে পর একটা চায়ের পেয়ালায় জল ভরে তাতে 10 ফোঁটা লাইজল ঢেলে পরিতোষবাবুকে বলি সেই জলে মাঝে মাঝে কাটা আঙুলটা ভিজিয়ে রাখতে। ঠিক সেই সময়ে পরিতোষবাবু বুকের কাছে ব্যথা বোধ করেন। আমি তাকে শুয়ে পড়তে বলে বাড়ি ফিরে যাই। জয়ন্ত বললে, তাহলে কাল আপনি এ বাড়িতে 2 বার এসেছিলেন? না, 3 বার। 3 বার? হ্যাঁ, আমি একটু রাতে আরেকবার এসেছিলাম, সন্তোষবাবু সে কথা জানেন। আবার এসেছিলেন কেন? পরিতোষবাবুর বুকের ব্যথাটা কেমন আছে জানবার জন্যে, কিন্তু ঘরে ঢুকে দেখলাম তিনি ঘুমিয়ে পড়েছেন, কাজেই তাকে না জাগিয়ে আবার আমি ফিরে যাই। কথা শুনতে শুনতে জয়ন্ত ঘরের চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালন করছিল। সে বললে, মুরারিবাবু, আপনি যখন 3য়-বার এ ঘরে আসেন সেই লাইজলের পেয়ালাটা কোথায় ছিল? ওই টেবিলটার ওপরে। কিন্তু সেটা এখন আর ঘরের কোথাও দেখতে পাচ্ছি না কেন? মুরারিবাবু হতভম্বের মতো বললেন, আমি কেমন করে বলবো? সন্তোষবাবু কি পেয়ালাটাকে সরিয়ে রেখেছেন? সন্তোষবাবু দৃঢ় স্বরে মাথা নেড়ে বললেন, নিশ্চয় না। সুন্দরবাবু বললেন, পেয়ালাটা কি তাহলে জ্যান্ত হয়ে ঘরের ভেতর থেকে সরে পড়লো? জয়ন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, সুন্দরবাবু, বাড়ির ভেতরে খুঁজে দেখুন পেয়ালাটা কোথাও লুকিয়ে আছে কিনা, সেই হচ্ছে যত নষ্টের মূল। ততক্ষণে আমি বাড়ির বাইরে গিয়ে একটু বেরিয়ে আসতে চাই। বলে সে হনহন করে বেরিয়ে গেল। খানিকক্ষণ পরে ফিরে এসে জয়ন্ত আবার একতলার বৈঠকখানায় ঢুকে একজন পাহারাওয়ালাকে ডেকে বললে, সুন্দরবাবু আর মানিকবাবুকে সেলাম দাও। মিনিট খানেক পরে সুন্দরবাবু এসে বললেন, জয়ন্ত, বাড়ির কোথাও চায়ের পেয়ালাটাকে খুঁজে পাওয়া গেল না। জয়ন্ত মুখ টিপে হাসতে হাসতে বললে, ভাবেন না তা আমি জানি সুন্দরবাবু, এটা খুব সহজ মামলা। অপরাধী বোকা আর অপরাধটাও কাঁচা, যদিও সে খুন আর চুরি দুইই করেছে। কি বলছো এ? মৃতদেহে ক্ষতচিহ্ন দেখে আর পেয়ালা অদৃশ্য হয়েছে শুনে আমার মন আসল সূত্র খুঁজে পেয়েছিল। আমার মনে সন্দেহ জাগলো পেয়ালায় নিশ্চয়ই লাইজলের বদলে এমন কোনো মারাত্মক পদার্থ ছিল যার কারুর জানা উচিত নয়, তাই সেটা সরিয়ে ফেলা হয়েছে। আর সেটা সরাবার সুযোগ পেয়েছিলেন মুরারিবাবুই, কারণ তিনি বারবার এখানে আনাগোনা করেছিলেন। আসবার সময় দেখেছিলাম এ পাড়ায় একটি মাত্র ঔষধের দোকান আছে, সেখানে গিয়ে খবর নিয়ে জেনেছি কাল সন্ধ্যার সময়ে মুরারিবাবু সেখান থেকে 2টো জিনিস কিনেছে, সায়ানাইড অফ পটাশিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। খানিকটা জলের সঙ্গে সায়ানাইড অফ পটাশিয়াম গুলে নিয়ে একটুখানি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দিলেই তা পরিণত হবে মারাত্মক পুরুসিক অ্যাসিডে। মনুষ্যদেহের অতি তুচ্ছ আচরও তার সংস্পর্শে এলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু অনিবার্য। মুরারি নিশ্চয়ই কোনো গতিকে, খুব সম্ভব পরিতোষবাবুর মুখেই জানতে পেরেছিল আলমারির মধ্যে 10,000 টাকার নোটের অস্তিত্ব। সুন্দরবাবু, একটা বড় মামলা নিয়ে আমি এখন বড় ব্যস্ত, আপাতত আমার আর কিছুই করবার নেই। বাকি তদন্তটা আপনিই সেরে ফেলুন। চলে এসো মানিক। পরদিন টেলিফোনের ঘন্টি ধরে জয়ন্ত শুনতে পেলে সুন্দরবাবু বিপুল উল্লাসে বলছেন, হুম জয়ন্ত, হুম, ঠিক সঠিক তোমার আন্দাজ। মুরারি অপরাধ স্বীকার করেছে, তুমি ধন্য। শেষ হলো আমাদের আজকের গল্প পলাতক চায়ের পেয়ালা। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।